আমি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি। আমি তো এসালমের হওয়ার শপথ নেই। আর এসালম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ত অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না, সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ, হ্যাঁ, থামলাম, এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হচ্ছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। না, আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক, তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না, এরকম বিষয়, তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি, এরকম আনুমানিক কোনো হতে তথ্য তো হবে তো। আসলে আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন, এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। মানে আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি, সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি। যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন, তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন। টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে, ধরুন 15 বছরে? আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে। কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ হ্যাঁ, হয়েছে। সেটার বাইরে মানি আমি নেইনি, লন্ডারিং আমি জানি $10,000 না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে। 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত প্রত্যেকটা টাকা মানুষের নাই যারা, ভাই। না, এত টাকা দরকার নাই তো। আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন, ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মেশেন ডানে ভাবে, আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, পড়তেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে
ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে। কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন? স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না। আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করে যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এস শোনেন, আলম কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে পক্ষে জিনিস তো শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে? আপনাকে মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আপনি জানেন। 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। হুম। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি হুম। ওভারঅল বলছি, জানো এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি এস আমাকে আলম বলেন কত টাকা যে পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আচ্ছা। আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার হয়েছে যেমন এখান পিকে থেকে, হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি, কত টাকা পাচার করেছেন? আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার ঠিক আমিও টাকা পাচ্ছি না, পাচার হ্যাঁ, করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়বীয় কথা দায়িত্বে বলে যারা এগুলো থাকবেন নিয়ে। তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে করেছেন তো সেটি এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা, আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়বীয় কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে, আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। জি। আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল, আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলে আমরা জানেন? করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি। এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত, আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন, যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছরে তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, তার এই মানে ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে যে বলছি হ্যাঁ এটি নো নো নো, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। জি। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। জি। আমি তো বললাম জি। যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর থেকে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু
তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি জি আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি এক। আর দুই জি হচ্ছে জি আসলে মানে দুই রাজনৈতিক টাকা পাঁচ কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত হ্যাঁ, সবসময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ। আমরা তখনও জানতে ওই পারি নাই, ওইটা এখনো ওইটা একটা ওইটা ওইটা জানতে পারেন না, কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে, ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল। মানে হুম। তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন ব্যাংকগুলি তো না। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে মোহাম্মদ আমেরিকাতে। আরাফাত, আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা, হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই, এবং আমি সেটা মোটা বলছি অঙ্কের যে টাকা পাচার হয়ে গেছে বলে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায়, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন জি, আছে অর্থ পাচারে। নিশ্চয়ই আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, কিন্তু আর 2 টাকার এইসব হাজার কথাগুলি কোটি বা কিন্তু খুব লক্ষ কোটি, সেই সংখ্যাটা নিশ্চয়ই না, সমান না। এইটাই যারা তো তারা বলছে, এইটাই তো হচ্ছে। হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা নাই বলতে থাকেন নাই আমার নাই। কাছে প্রমাণ নাই। এবং এটা এক্সিস্ট, প্রমাণটা করার এবং জন্য এটা সরকার আমাদেরকে এবং সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে এবং গিয়ে পাই না। এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না। সেটা এইটাই আমি বলছি, আপনার আচ্ছা কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, এই করছেন, আমি প্রশ্নে আর উত্তর না দেওয়ার যাই, পর। মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে। যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এ পাচার করেছে। আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা কি আমরা বললেন? 2 4 5 টাকা করে পাচার করতে করতে, মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন। 2 4 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আহ, আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন না। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইয়োর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? তো এটা তার পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না। এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তো বা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন, কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ। আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না। কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো, উনি অর্থ পাচারকারী ওনার বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না?
ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার আর- হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত আমি থামিয়ে কি দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার না, আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এস আলমের হওয়ার শপথ নেই। আর এস আলম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ত অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোনো শাহেদ, কোনো চৌধুরী, কোনো রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদের কি কোনো কি আছে যে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইনমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, আপনার কথাগুলো একটু ধার করি। পার্টি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? এমনিতে তো আমি কারো কথা মোহিত হব না। আমি তো জানি না কেন ওকালতি করতে হবে। আই ক্যানট আনসার দিস কোয়েশ্চেন। অল আই ক্যান ডু ইজ আই ক্যান প্রোটেস্ট। আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি কেন তার দায়? নিশ্চয়ই আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শুনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার না, এটা শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন।
আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি। আমি যে রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটা পাশের মধ্যে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। মানে রাতারাতি তার নাগরিকত্ব পরিবর্তন হয়ে যায়, মানে বাংলাদেশি নাগরিকত্ব তিনি ছড়াতে চান, সেটা চলে যায়। আর আপনিও বলছিলেন যেটি আদালত থেকে তার বলে হচ্ছে কথা বলে। জি, যাই হোক, আপনি বিষয়ে সজীব অজের জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম যে তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল ছিল, মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে এপির সাথে যে সাক্ষাৎকারে। এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে যে আসলে কি ভুল ছিল, আপনারা আসলে তার এই বক্তব্য থেকে কি মনে করেন, কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন? এইটা অবশ্য উনি কোন ভুল স্পেসিফিকলি বলতে চেয়েছেন সেটা না বললেও অবশ্যই ভুল ছিল। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল, কোনো সন্দেহ নেই। যারা দুর্নীতিতে কেউ না তো করেছে, যদিও আওয়ামী লীগের নাম করা হয়, কিন্তু আওয়ামী লীগের এই 7-8 কোটি নেতাকর্মী তো আর দুর্নীতির সাথে জড়িত ছিল না, অনাচারের সাথে জড়িত ছিল না, কেউ না কেউ ছিল। সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসছে, সালমান এফ রহমানের কথা বলেছেন আপনি, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন, সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। এতে জনগণ কিন্তু সন্তুষ্ট হতো। জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। কিংবা আমাদের ওই যে বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায় কিংবা সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে, এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত, অন্যায়, ঘুষ, দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম, কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে। আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে, এবং তার জন্যই হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল, যেটা ডক্টর ইউনূসের বিভিন্ন ভুল, অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে, গত 15 বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি, সেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবাই বুঝতে পারছে। সুতরাং আমরা যে ভুলগুলো করেছি, অবশ্যই ভুল হলে ভুলের জন্য শাস্তি পেতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু শাস্তিটি আসলে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে একটু কথা বলবো, আওয়ামী লীগের ভোটার যদি বেড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু এটা কি ভুল নাকি এখানে কোনো ডিলিংস ছিল? যদি বলি এস আলম, যদি বলি সালমান এফ রহমান, তাদের এই বিষয়গুলো কি শুধুমাত্র ভুল হয়ে গেছে নাকি এখানে কোনো ডিলিংস ছিল, যেটি শোনা যায় আর কি? আবারও শোনা কথায় আমি আসলে বিশ্বাস করতে পারি না। তবে আপনিও জানেন না, পারসেপশন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এবং তথ্য শুনি আসলে না, পাবলিক পারসেপশন সম্বন্ধে যদি বলেন, হ্যাঁ, পাবলিক পারসেপশন কিন্তু সত্য হোক মিথ্যা হোক ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায়, যার বিরুদ্ধে তৈরি হয়ে যায়, যদি নেগেটিভ হয়, তার পক্ষে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এটা বাংলাদেশের বিভিন্ন সরকারের পক্ষে দেখা গেছে বিভিন্ন সময়ে। এই পাবলিক পারসেপশন কিন্তু আইনের ধাক্কায় আবার টিকবে না, কারণ আইন, প্রমাণ এবং সেইগুলো সাক্ষী, এগুলো দিয়ে তারা বিচার বিবেচনা করবে। তারা পাবলিক পারসেপশনকে কোনো না আপনি, কারণ আইনের সরকার পতনের সাথে সাথে আইনের ধাক্কাটা অন্যের উপরে গিয়ে পড়ে। এখন আপনাদের উপর, আপনারা ক্ষমতায় যখন ছিলেন তখন আরেকজনের উপর, তার আগে আরেকজনের উপর ছিল। অতএব আইনের ধাক্কার কথাটা না বলে সেই জায়গাটাই যদি বলেন যে আসলে এই অবস্থাটার কি পরিবর্তন হওয়া উচিত না? অবশ্যই উচিত, আশা তো ছিল সেরকমই। অবশ্যই উচিত। তাই যদি হয়ে থাকে, ডক্টর ইউনূস যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশে দুর্নীতি মুক্ত করার জন্য যে আশার বাণী শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে সেই প্রখ্যাত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে,
তার আমলে তো সেগুলো আরো বেশি হচ্ছে এবং সেগুলো প্রমাণিত, আমরা আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা। তাই যদি হয়ে থাকে তাহলে সরকার পরিবর্তনের কি প্রয়োজন ছিল? আমি আসলে যে প্রশ্নটা করছিলাম যে ডিলিংস ছিল কিনা এস আলমের সাথে, এস আলম কেন এত সুবিধা পেলেন, কেন সালমান এফ রহমানের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে কার না? সাথে ডিলিং ছিল? হ্যাঁ, কার সাথে? আমি জানি না, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করছি, আপনি কি যেহেতু জানেন না, না এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পাবলিক পারসেপশন অনেক কিছু আছে, কিন্তু পাবলিক পারসেপশন নিয়ে আসলে কথা বলাটা যৌক্তিক না, এটা অন্যায়ভাবে কাউকে দোষারোপ করা হবে। আচ্ছা, মানে রাতারাতি তার নাগরিকত্ব পরিবর্তন হয়ে যায়, মানে বাংলাদেশি নাগরিকত্ব তিনি ছড়াতে চান, সেটা চলে যায়। আর আপনিও বলছিলেন যেটি আদালত থেকে তার তিনি কিন্তু নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, এক্স্যাক্টলি প্রত্যাহার করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নয়। না, তিনি কিন্তু আগে থেকে, হ্যাঁ সেটা আমরা জানতাম না, আমরা পরে জেনেছি সেটা। এবং তিনি সেটা বলেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি অন্য দেশের নাগরিক, এটা বলেছেন উনি। এই প্রত্যাহারের এবং দেশি নাগরিক হিসেবে প্রসেস আছে, সেটি রাতারাতি হয়ে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধান থাকে এটার মধ্যে। না, সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো তত্ত্বাবধান এর সাথে। যদি কেউ বিদেশি নাগরিক হতে চায়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি দায়িত্ব আছে? বিদেশি নাগরিক হতে না, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হলে হয়তো জানাতে হয়, হ্যাঁ হয়তো জানতে হয়, সেটা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং বেশ কয়েকজনই করেছে বলে শুনেছি। যাই হোক, মানে একে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রাতারাতি করে দিচ্ছে, এদিকে আদালতেও হচ্ছে, মানে বিচারগুলো তো এত হয়ে যাচ্ছে বলে হচ্ছে। কথা বলে, জি, যাই হোক, আপনি বিষয়ে বলছেন যে আপনি খুব বেশি জানেন না। সম্প্রতি আমরা শুনলাম এস আলম, যিনি আসলে বাংলাদেশ থেকে বহু টাকা পাচার করেছেন, এরকমটা আমরা জানি, পত্র পত্রিকায় আসছে, আদালতেও উঠেছিল সেই বিষয়টি। পত্র পত্রিকায় এখন যা আসছে, এখন না, আপনাদের সময় এসেছে না, পত্র পত্রিকার খবরের বিষয়ে তো কেউ প্রতিবাদও দিতে পারছে না। পত্র পত্রিকায় তো অনেক খবরই আসছে। পত্র পত্রিকায় কিছুদিনের মধ্যে আসবে সাইদিকে আসলেই চাঁদে দেখা গিয়েছিল। না, আমি আসলে আপনাদের সময়, আওয়ামী লীগ সময় কথা বলছি, তখন এটা প্রথম আলো ডেইলি স্টারে লিড হয়েছিল, কিন্তু সেটারও কোনো প্রতিবাদ হয় নাই। আদালতেও কিন্তু গিয়েছিল ওই পত্রিকার রেফারেন্সে, আপনার হয়তো মনে থাকবে, আপনি আদালতেরও মানুষ, আদালতেও গিয়েছিল এবং আদালত সেটিকে স্থগিত করেছিল, কোনো তদন্ত অনুসন্ধান সেই সময়ের জন্য স্থগিত করেনি। আদালত একটা টাইম লাইন দিয়েছিল যে এতদিনের মধ্যে সেটাকে শুরু করতে হবে। আদালত একটা নির্দেশনা দিয়েছিল, আদালত স্থগিত করে নাই, তদন্তকে আদালত স্থগিত করে নাই। আপনার বর্তমানে যে মিডিয়া চলছে, সেই মিডিয়ার যে অবস্থা, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কেন বাংলাদেশের বাইরে গিয়ে টকশো করছেন? আপনার তো বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রচার করার, আমার ইন্টারভিউ নেওয়ার কি আপনার সেই ক্ষমতা আছে? নেই, কারণ আপনি সেটা অপরাধ করবেন, তাই না? তো যেখানে আপনি আপনার টকশো পরিচালনা করার জন্য ইউটিউবের আশ্রয় নিতে হয়েছে। না, যদিও আমি আসলে বাংলাদেশে আসা, বিদেশে আসাটা আপনাদের গণ অভ্যুত্থানের হবার বহু আগে, বা আপনি যেই আন্দোলনই বলেন তার আগে এসেছে, সেটি আমার ব্যক্তিগত কারণ। আমি একটু দর্শককে বলে রাখতে চাই, আমি 2024-এর ব্যক্তিগত কারণটাই আমি বলবো। আমি আসলে ফেব্রুয়ারিতে আপনারা যখন ক্ষমতায় আছেন এবং ভালোভাবেই আছেন, নির্বাচনের ঠিক পর আমি চলে এসেছি, সেটি আমার ব্যক্তিগত কারণে। ক্ষমতা আছে এখন একজন সাংবাদিক হিসেবে আওয়ামী লীগের কারো ইন্টারভিউ না, পারছে না, আসলে সেটি পারছে না। এটি একদম চাক্ষুষ দৃশ্যমান যে এটি আওয়ামী লীগের কেউ দেশের গণমাধ্যমে কোথাও কথা বলা শুরু। আওয়ামী লীগ নয় শুধু আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সমালোচনা করেছে। তাকে যেভাবে অপমান করা হলো, আক্রমণ করা হলো, আওয়ামী লীগের সমালোচক যারা ছিল, সেই কথাগুলো তো এখানে এখন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, বা যেটা এই নৈরাজ্যবাদী গোষ্ঠী যে ট্রেন্ড স্থাপন করতেছে, সেই ট্রেন্ডের কথা আমি যদি বারবার বলতে থাকি, এই যে আপনি বললেন যে প্রথম আলো ডেইলি স্টার তো সরাসরি এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। কিন্তু তখন তো এটার প্রতিবাদ করে নাই, সরকারের পক্ষ থেকেও প্রতিবাদ করে নাই, একটু টাকা না, 1 লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল। এটা তো সরকারের বিষয় না, এটা তদন্তকারী সংস্থা দেখবে। তদন্তকারী সংস্থা তো টেক আপ করেছিল, তদন্তকারী সংস্থা তো আমাদের হয়ে গেল, এটা তো আদালতের বিষয়। আমাদের সময় নাগরিকত্ব চলে গেল সিঙ্গাপুরে, বাংলাদেশের নাগরিকত্ব বন্ধ হয়ে গেল। না দিলে তো আসলে আপনার টক শোতে আমার পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমি কথা বলার সময় আপনি যদি একটু অপেক্ষা করেন, আমি জাস্ট আমার পয়েন্টগুলো দিয়ে দিলাম যেন আপনি এই পয়েন্টগুলোতে একটু বলেন। না, আপনার পয়েন্ট তো আমি শুনতে পাচ্ছি না। আমি বলার সময় যখন আপনি বলবেন, আপনার পয়েন্টটা আমি শুনতে পারবো না, তাই না? আপনাকে আমার কথাটা বন্ধ করতে হবে। আমি আপনার কথার মধ্যে কিন্তু আমি কথা বলছি না। আপনি আমার কথাটা বলতে দেওয়ার পরে আপনি যদি আমাকে পয়েন্টগুলো দেন তাহলে ভালো হয়। আমি কি তাহলে পয়েন্টগুলো দিয়ে নিব? আমি কি একটু পয়েন্টগুলো দিয়ে নিব?
যেটা আমি বলতে চাচ্ছিলাম। পয়েন্টগুলো হচ্ছে, আমি বলছিলাম যে আদালতে সেই তদন্তটা স্থগিত করা হলো। এস আলমের রাতারাতি নাগরিকত্ব পরিবর্তনে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে চলে গেলেন সিঙ্গাপুর এবং সাইপ্রাস, সম্ভবত সেই দেশগুলোর নাগরিকত্ব তিনি গ্রহণ করলেন পরিবার সহকারে। মানে এই ঘটনাগুলো হয়ে গেল, 1,00,000 কোটি টাকা পাচার হয়ে গেল, সেটা না প্রতিবাদ না যথাযথ তদন্ত সে সময় হলো না। 1,00,000 কোটি টাকা পাচার, আমি বলি 1,00,000 কোটি টাকা পাচার হয়েছে, এটা কে বলেছে? এটা একটা অনুমান। ইউনূস সরকার বলছে বাংলাদেশ থেকে $242 বিলিয়ন নাকি চলে গিয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে জিডিপির আকার হচ্ছে $250 বিলিয়ন। যদি $242 বিলিয়ন যদি পাচার হয়ে থাকতো, তাহলে বাংলাদেশের অর্থনীতি হতো আজকে মালয়েশিয়ার থেকে $200 বিলিয়ন বেশি। কোন পাগল বা উন্মাদ কি বিশ্বাস করবে বাংলাদেশের অর্থনীতি ওই, আমরা তো কোনো ক্লেম করি নাই যে বাংলাদেশের অর্থনীতি আমাদের সময়ে এমন ভাবে গ্রো করেছে যেখানে বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে বেশি উন্নত হয়ে গিয়েছিল, এটা তো আমরাও কোনদিন ক্লেম করিনি। এই যে কিছু কিছু সংখ্যার কথা বলা হচ্ছে, উদ্ভট সংখ্যা, এই সংখ্যাগুলো যে তদন্ত করে যে সত্যটা, এস আলম যদি 1,00,000 কোটি টাকা নিয়ে যায় অবশ্যই সেটা তাকে শাস্তি পেতে হবে, কিন্তু সত্যটা পাওয়ার অপেক্ষাও তো আমরা করিনি। প্রশ্নটা শেষ করতে চাই যে আসলে কি 4,500 কোটি টাকা যে দিচ্ছেন শেখ হাসিনাকে দিবেন আওয়ামী লীগের পুনর্গঠন বা সংগঠিত করবার জন্য, এই তথ্যের ভিত্তি আছে কিনা, কথা, এই তথ্যের ভিত্তি আছে কিনা, ইতিমধ্যে 2,500 কোটি টাকা দিয়েছেন, এই তথ্যের ভিত্তি আছে কিনা? জি, এই ধরনের উদ্ভট কথা, আপনি একজন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক ছিলেন, এখন আপনি মানে সাংবাদিকতাতে এখনো যুক্ত আছেন, কোন ধরনের তথ্য উপাত্ত প্রকাশ করার ক্ষেত্রে সেখানে তো কিছু প্রমাণ প্রয়োজন আছে, তাই না? 2,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা, এই অর্থ তারা কিভাবে নিরূপণ করলো? এই ধরনের উদ্ভট তথ্যের সূত্রটা কি? একটা মিনিমাম একটা তো সোর্স লাগবে না, তাই না? এস আলম 2,500 কোটি টাকা নাকি আমাকে আর কিছু নেতৃবৃন্দকে দিয়ে গেছে। আমার দেশের মতন একটা গোয়েবলসীয় প্রোপাগান্ডা নির্ভর সংবাদপত্রের আলোচনার ভিত্তিতে যদি সেই প্রশ্ন আমাকে করা হয়, আমি তো সেটা অবশ্যই বলবো এর চাইতে ডাহা মিথ্যে কথা আর হয় না। কিন্তু ওই যে আপনি বললেন না যে রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের কাছে অনেক তথ্য আসে যে কার কাছে অস্ত্র যাচ্ছে, কোথা থেকে টাকা আসছে, এই মানে তথ্যগুলো যেমন করে আসে, এই তথ্যগুলো কি তেমন করে গেল কিনা? কারণ এই কথাগুলো তো আপনি শুনেছেন কি যে এইরকম তথ্য আসছে, এটি আমার মুখ থেকে বের হওয়া তথ্য না, আমি গণমাধ্যমে আসা তথ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন। কোন গণমাধ্যম? হ্যাঁ, এখন গণমাধ্যমের কি অবস্থা আপনি একজন সাংবাদিক হিসেবেই খুব ভালো করে জানেন। আপনি নিজেই তো বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো ধরনের প্রচার করতে পারবেন না আমার কথা। আমার সাথে যে আপনি আলোচনা করছেন, এটাই তো আপনি একটা অপরাধমূলক কাজ করছেন বাংলাদেশের যে বর্তমান গণমাধ্যমে যে অবস্থা আছে। তো সেই ধরনের পরিস্থিতিতে গণমাধ্যমে কি আলোচনা আসছে সেটা কি কোনো ভিত্তি আছে? সেটা তো কোনো ভিত্তি নেই। আপনি বলছেন এরকম কিছু আসলে হয় নাই, এগুলো তো মুখের কথা। আচ্ছা, এগুলো তো হচ্ছে মুখের কথা। 2,500 কোটি টাকা কোনো মানুষ কি পৃথিবীতে, যে কোনো ধরনের ব্যবসায়ী যদি আমি বলি, 2,500 কোটি টাকা কি সে চাইলেই কি দিয়ে দিতে পারে? আপনি 2,500 কোটি টাকার যে টোটাল সাইজ অফ ট্রানজাকশন, এটা কি সম্ভব যে কোনো ব্যবসায়ী 2,500 কোটি টাকা তার কাছে প্রথমত ক্যাশ আছে এবং সেই ক্যাশ 2,500 কোটি টাকা আওয়ামী লীগকে বা কোনো রাজনৈতিক দলকে রাতারাতি সে দিয়ে দিবে আন্দোলন সংগ্রাম করার জন্য? এটা কি কোনোভাবে কোনো উন্মাদকই বিশ্বাস করবে? কেউ করবে না। এগুলো গুজব, গুজব নির্ভর যে সাংবাদিকতা আমার দেশ পত্রিকা এবং আরো কিছু সাংবাদিকতা আমাদের দেশের সৃষ্টি হয়েছে, তারা তো এই ধরনের সংবাদ তো মানে যেইভাবে করে তারা প্রচার করেছে সেই সংবাদের তো কোনো ভিত্তি আমার দৃষ্টিতে আমি দেখিনি। সেই সূত্র দেয়া হয়নি। জি, সেই সংবাদের ভিত্তি নাই, কিন্তু আবার ওই যে বলছেন না উন্মাদেও বিশ্বাস করবে, বিশ্বাস করার জন্য আপনাদের সময় প্রচারিত সেই খবর যে এস আলম 1,00,000 কোটি টাকার মতো নিয়ে পাচার করে দিচ্ছেন এবং তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন কোনো অবস্থান নাই, আদালতে ওইটা স্থগিত থাকছে, পরে হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে, তখন তো একটা বিশ্বাসযোগ্যতা আছে যে আওয়ামী লীগের সময় টাকা নিয়ে গেছে, অতএব সেই টাকা থেকে এখন আওয়ামী লীগে ইনভেস্ট করা হচ্ছে। উন্মাদ কি এভাবে বিশ্বাস করতে পারে না যে বিষয়ের মধ্যে যোগসূত্র থাকতেও পারে? কারণ আমাদের কাছে আসলে তথ্য নাই। 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা কি কোনো হাতের মোয়া? 1,00,000 কোটি টাকার অ্যামাউন্ট আপনি বোঝেন? বাংলাদেশের বাজেটের
1/7 7.5 লাখ কোটি টাকা হচ্ছে আমাদের বাজেট। কোনো ব্যবসায়ী না, শুধু রাষ্ট্রের পক্ষেও তো 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়া, হজম করা, খরচ করা, বিনিয়োগ করাটাও খুব কঠিন। আমাদের পরিচালনাগত ব্যয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা বা 4 লক্ষ কোটি টাকার মতো। সেখানে 1 লক্ষ কোটি টাকা একজন ব্যবসায়ী নিয়ে গিয়েছে, এই সমস্ত উদ্ভট কথা। আমি কাউকে ডিফেন্ড করছি না। 1 লক্ষ কোটি টাকা কেন? কোনো ব্যবসায়ী বা কোনো রাজনীতিবিদ, কোনো আমলা যদি 1 কোটি টাকাও নিয়ে যায়, সেটা যদি বৈধ পথে না নেয়, সেটা তো অবশ্যই তদন্ত করতে হবে। সংখ্যার যেই গোয়েবলসীয় রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, সেই গোয়েবলসীয় রাজনীতিতে এরা কত সিদ্ধহস্ত সেটা আমরা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরেও দেখেছি। এই যে ইউনূস সরকার, সে, আমি আবারও বলছি, যে হাজার হাজার বিলিয়ন ডলার এমন ভাবে সে বলছে, আপনারা তাকে প্রশ্ন করুন, তিনি যে 25% শেয়ার হোল্ডার অফ জিপি, সেটার যে ডিভিডেন্ড তিনি বছর বছর পেয়েছেন, সেই ডিভিডেন্ডের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়েছে, সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেন তিনি মওকুফের জন্য চেষ্টা করেছেন? তিনি কেন, যেটা যে কোনো ব্যবসায়ী বাংলাদেশে যখন তিনি ডিভিডেন্ড পাবেন, তার 10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখতে হয়, তারপরে তাকে আবার ইনকাম ট্যাক্স দিতে হয়, যদি সেখানে তার ইনকাম ট্যাক্সের সেই দায়টা আসে। ইউনূস সাহেব কেন সেখানে 650 কোটি টাকার এক্সামশন এত তাড়াতাড়ি নিয়ে নিলেন? বাংলাদেশের আর কোন ব্যবসায়ী সেটা পেয়েছে বলুন? নিজের লভ্যাংশ থেকে এত গ্রস ইরেগুলারিটি করে আসা একটা মানুষ, তার যে ইউনূস সেন্টার আছে, তার মাধ্যমে যে ব্যাপক মিথ্যা প্রচারণা করছে এবং তার যে প্রচারক গোষ্ঠীকে সে দেশে বিদেশে কাজে লাগাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো 1 বিলিয়ন কেন, 222 বিলিয়ন কেন, সে তো কিছুদিন মধ্যে বলবে কয়েক হাজার বিলিয়ন অর্থ বাংলাদেশ থেকে নিয়ে গেছে, তাই না? তো এই সমস্ত উদ্ভট কথা মানুষ আর বিশ্বাস করে না। মানুষ কিন্তু বিশ্বাস করে না যখন আসলে ব্যাংকে গিয়ে দেখে, যে ব্যাংকে গিয়ে যখন দেখে টাকা তুলতে পারছে না, তার গচ্ছিত অর্থগুলো তুলতে পারে না, ঋণ খেলাপির পরিমাণ এত বেশি। আমাদের সরকারের সময় কোন ব্যাংক বন্ধ হয়েছে বলুন আপনি? কোন ব্যাংক তার গ্রাহকদেরকে অর্থ দিতে পারেনি? কোন ব্যাংক তার কর্মচারীদেরকে বেতন দিতে পারেনি আমাদের সরকার যতদিন ছিল? ফার্মার্স ব্যাংকে সেখানে লিকুইডিটি ক্রাঞ্চিং হয়েছে, ফার্মার্স ব্যাংকে। কিন্তু যে সমস্ত ব্যাংকগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, বাংলাদেশের কোন ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে আপনি দেখান। আপনি তো বাংলাদেশে 5ই আগস্টের আগে ছিলেন, কোথায় আপনি শুনেছেন বাংলাদেশে আমাদের সরকারের দেয়া লাইসেন্স প্রাপ্ত ব্যাংক বা বিএনপি বা তাদের সরকারের সময় দেয়া লাইসেন্স প্রাপ্ত ব্যাংক, এবি ব্যাংক যদি আমি বলি, মোর্শেদ খান সাহেব সেটার মালিক ছিলেন, সেটাও এক সময় প্রবলেম ব্যাংক হিসেবে দেখা হয়েছিল, কিন্তু সেটাও তো বন্ধ হয়নি। মেঘনা ব্যাংক বলি, এই যে আপনার এখানে যিনি শো করতে আসেন প্রায় সময়, যে আমাদের যে রাশেক রহমান সাহেব, তারা তো মেঘনা ব্যাংকের উদ্যোক্তা, মেঘনা ব্যাংকের উদ্যোক্তা, তার বাবা মেঘনা ব্যাংকের উদ্যোক্তা, তিনি মেঘনা ব্যাংকের বোধহয় পরিচালক। হ্যাঁ, এটাও প্রবলেম ব্যাংক হিসেবে একটা পর্যায়ে বলা হয়েছিল, কিন্তু সেটাও তো বন্ধ হয়নি। একজন কর্মচারীর বেতন তো 1 মাসও আটকায়নি। তো এটা আপনি কোন যুক্তিতে বলছেন যে ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে? এই সরকার আসার পরে 5 তারিখের পর থেকে দেখা গিয়েছে লিকুইডিটি ক্রাইসিস। ওয়াই? বিকজ মনিটারি পলিসি ফেলিয়ার। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল তারা আর কোনো ব্যাংকে লিকুইডিটি সাপ্লাই দেবে না, কোনো ব্যাংকে লিকুইডিটি সাপ্লাই দিবে না। তো সেই ক্ষেত্রে যখন সেন্ট্রাল ব্যাংক সিদ্ধান্ত নেয় যে লিকুইডিটি আমি কোনো ব্যাংকে দেব না, সেই ক্ষেত্রে কেন আমি ব্যাংকগুলো কিভাবে মানুষ গ্রাহককে পয়সা দেবে? ব্যাংকগুলো তো তখন লিকুইডিটি ক্রাইসিসে পড়েছে, এবং আমাদের বহু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যার একটা রানিং গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, আমি যদি বলি, সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেশন চলছে, সেখানে অর্ডার আসছে, সেখানে প্রোডাকশন চলছে, আপনি হঠাৎ করে সেটা বন্ধ করে দিলেন, তো সে তো লিকুইডিটি ক্রাইসিসে পড়বে। তো ব্যাংকের তার যে দেনা, সেটা তো সে দিতে পারছে না। এই যে একটা মেজর ইকোনমিক মিসম্যানেজমেন্ট, অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার যে একটা মিসম্যানেজমেন্ট, এই যে আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আহসান মনসুর দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। আমরা পরিষ্কার দেখলাম তার কন্যা দুবাইতে মিলিয়নস অফ ডলার্স দিয়ে সে সেখানে অ্যাসেট কিনেছে। সেটা আবার আহসান মনসুর সাহেব গভর্নর হিসেবে লন্ডন যাওয়ার পথে সেখানে থাকলেন, সে ভিডিও দেওয়া হলো, তার কন্যার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম। সেইখানে প্রায় 100 কোটি টাকা দামি সেখানে তিনি ভিলা কিনলেন,
সেই ভিলাতে তিনি থাকছেন। আহসান মনসুরের মেয়ে কিভাবে বাংলাদেশ থেকে এই অর্থ বিদেশে পাঠালেন? আহসান মনসুর সাহেবের মেয়ে, এখন আমি যাকে দায়িত্বে বসিয়েছি তার যেই ব্যক্তিগত সততার প্রশ্নে তাদের যে অবস্থা, সে অবস্থাতে তো তাদের কোনো কথা বলার অধিকার নেই। আহসান মনসুর সাহেবের মেয়ে ঢাকাতে একটা রেস্টুরেন্ট চালাতেন, নাম হচ্ছে হর্স অ্যান্ড হর্স। সেই রেস্টুরেন্টে বিনা অনুমতিতে সেখানে অ্যালকোহল সার্ভিস করা হতো। নার্কোটিক্সের কোনো লাইসেন্স ছিল না আমাদের সরকারের সময়। যখন তাকে সেখানে গিয়ে নার্কোটিক্স গিয়ে সেখানে লাইসেন্স চাওয়া হলো, তিনি তখন তার ক্ষমতার দাপট দেখালেন। তিনি অত্যন্ত উচ্চ পর্যায়ের লোকজনের সাথে তার যোগাযোগ ছিল, তিনি সেটাকে ধামাচাপা দিয়েছেন। তো এই ধরনের ব্যক্তিরা যদি এখন আমাদেরকে ছবক দেন, এই ইউনুস সাহেব এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলছেন, তিনি কিভাবে গ্রামীণ ইউএসএ তে বিনিয়োগ করেছেন সেটার তো কোনো অনুমতি ছিল না। তিনি কিভাবে ফ্রান্সের ড্যানন কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে তিনি ইনভেস্টমেন্ট করেছেন সেটা তো কোনো অনুমতি ছিল না। তিনি ইউরোপে, তিনি প্যারিসে কিভাবে ফ্ল্যাট কিনেছেন সেটার তো কোনো অনুমতি ছিল না। ক্ষমতায় আসা মাত্রই তিনি রেট্রোস্পেক্টিভলি ভূতাপেক্ষ অনুমতি দিয়ে সেটাকে তিনি পাশ করিয়ে নিলেন। সেই প্রশ্নগুলো তো তাদেরকে আপনি করতে পারবেন। জি, খুবই যৌক্তিকভাবে আপনি প্রশ্নগুলো রাখতেই পারেন। সেই প্রশ্নগুলোরও উত্তর পাবো কিনা জানি না। আমরা মানে যখন যাকে পাই চেষ্টা করি তার কাছ থেকে তার বিষয়ে সেই প্রশ্নগুলো উত্তর খুঁজবার। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর মুখপাত্র জি জি, কোন আলম বা কোন বসুন্ধরা কত টাকা নিয়ে গিয়েছে সেই তথ্য তো আর আমার কাছে থাকবে না, সেই তাই না? তথ্যটা সমস্যা হচ্ছে কারোর কাছেই থাকে না, কারোর কাছেই থাকে না সেই তথ্য। আপনি দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে আপনি সুনির্দিষ্ট করে প্রশ্ন করতে পারেন, তাকে আপনি আপনার শোতে ডাকেন, সেখানে ডেকে তাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কথাটাতে বলেছেন তো মানির তো একটা ট্রেইল আছে, টাকা তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? সেই মানি ট্রেইল আপনি বলছেন যে অমুক ব্যবসায়ী গ্রুপ বিদেশে টাকাটা নিয়ে গিয়েছে, মানির তো একটা প্রসেসের মধ্যে দিয়ে সেটা গিয়েছে। যদি গিয়ে থাকে তাহলে সেটা তারা জনসমক্ষে উন্মুক্ত করুক। শুধু মোটা দাগে সংবাদ করলে তো হবে না, মোটা দাগে তো অনেক সংবাদই হয়েছে। আপনি জানেন যে পশ্চিমা বিশ্বে বিবিসি, সিএনএন এর মতন সংবাদপত্র সংবাদ প্রকাশ করেছে ইরাকে সাদ্দাম হোসেন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন তিনি তৈরি করেছেন, সেটার উছিলা দেখিয়ে পুরো ইরাকে মার্কিন সামরিক অভিযান চালিয়েছে। তো সেটা তো বিবিসির মতন সংবাদ প্রতিষ্ঠান কিন্তু প্রচার করেছে, সেখানে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ছিল। তো কিছুই তো পাওয়া গেল না শেষ পর্যন্ত। সংবাদের ভিত্তিতে যদি সেটা নিরূপণ করতে দেওয়ার কোনো অধিকার না হয়, এখন আমার বিরুদ্ধে আপনি একটা সংবাদ প্রচার করে দিলেন, আমাকে তো সেটার কোনো আপনি সুযোগই দিচ্ছেন না আমি সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আপনি আমার বিরুদ্ধে যেটা অ্যালিগেশন আমি দেখেছি যে 42টা অ্যাকাউন্টে 141 কোটি টাকা নাকি লেনদেন পাওয়া গিয়েছে। তা আমার জানা মতে আমার অ্যাকাউন্ট আছে 2টো, তো বাকি 40টা অ্যাকাউন্ট আপনি কোত্থেকে আসলে আমাকে একটু তালিকাটা একটু দেখাবেন। আমাকে যদি আপনি মামলা করতে হয়, চার্জশিট তো দিতে হবে আমার বিরুদ্ধে, সেই তালিকাটা আপনি দেখান। এই যে মোটা দাগে সংবাদ করার মাধ্যমে সেগুলো নিয়ে তো কোনো উত্তর কেউই দিতে পারবে না। এগুলো ভুয়া সংবাদ, এগুলো নিয়ে উত্তর নাই। সমস্যাটা এখানেই যে আমরা উত্তর পাই না কত টাকা পাচার হলো। সংসদে দাঁড়িয়ে আপনাদের সময় অর্থমন্ত্রী অসহায়ভাবে বলছেন কে পাচার করছে, কারা পাচার করছে, আর তারও নাকি জানা নাই। মানে যদি এই সংখ্যাটা না পাওয়া যায় তাহলে তো এরকম 1 লাখ কোটি টাকা কেন, আরো 100 লাখ কোটি টাকা বললেও একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হবে। সরকারের তো একটা দায়িত্ব আছে এখানে না, যে বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট অবস্থান করা। এই 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে একটু কথা হয় না, অনেক কথা হয়েছে। আপনারা তো কখনো সেটা নিয়ে কোন রকম জায়গায় মানুষকে স্পষ্ট করলেন না। দায়িত্বশীল সংস্থাগুলো ছিল সরকারের, করলো না তো এই বিষয়গুলো, বা গণমাধ্যমের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে ধরে নিতে হবে আজও কি 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে কিনা। বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়া, বাংলাদেশে আবার টাকা বিনিয়োগ হওয়া, এটা একটা অনগোয়িং প্রসেস। এটাও আলোচনা আছে যে এই যেই ব্যবসায়িক গ্রুপের বিষয়ে আলোচনা বলা হচ্ছে, তারা কিন্তু আবার চাইনিজ একটা কোম্পানি সেপকোর মাধ্যমে এসএস পাওয়ার প্ল্যান্ট নামক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে প্রায় 1500 মেগাওয়াটের, এবং সেখানে আবার অফিসিয়ালি প্রায় $1 বিলিয়ন মতন সেখানে বিনিয়োগ এসছে। তো এখন যদি বলা হয়ে থাকে সেই বিনিয়োগটা তো কাগজে কলমে এসছে, তাই না? সেটা তো বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে ফরেন কারেন্সি আপনার যে হার্ড ফরেন কারেন্সি সেটা বাংলাদেশে বিনিয়োগ হিসেবে ঢুকেছে। সেই বিনিয়োগ যদি আমাদের বাংলাদেশে এসে থাকে, সেই বিনিয়োগের আগে যদি সে কোনো টাকা কোনভাবে কিভাবে নিয়েছে সেটাও তো আমাকে দেখাতে হবে। একদিক থেকে সে দেখাচ্ছে সে সেপকোর মাধ্যমে পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ এনেছে এবং নিজের বিনিয়োগও করেছে, আর একদিক থেকে পত্রিকাতে সংবাদ আসছে সে অর্থ নিয়ে গিয়েছে। একটা হচ্ছে এভিডেন্স আকারে সে দেখাচ্ছে যে there is a tangible power plant,
1500 মেগাওয়াটের। সেই ট্যাঞ্জিবল পাওয়ার প্ল্যান্টে সেপকো এবং এসালম গ্রুপ মিলে এত $1 মিলিয়ন বা $1 বিলিয়ন সেখানে বিনিয়োগ করেছে। ইট ইজ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। কিন্তু যেটা আমরা শুনছি পত্রপত্রিকার মাধ্যমে যে এত টাকা পাচার হয়ে গিয়েছে, শুধু একটি গ্রুপ নয়, আরো অনেক গ্রুপের ব্যাপারে বলা হচ্ছে। তো এই যে আমি মনে করি প্রত্যেকটা গ্রুপ যদি 1 কোটি টাকা না 1 লক্ষ টাকা সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে নয়, ক্যাপিটাল ফ্লাইট পৃথিবীর ডেভেলপিং দেশগুলোতে অনেক আগে থেকে হয়ে আসছে। সরকারগুলো ক্যাপিটাল ফ্লাইট ম্যানেজ করে কিভাবে? তারা বিনিয়োগের জন্য ব্যবসায়ীদেরকে আবারও সুবিধা দেয় যে আপনি ক্যাপিটালটা ফ্লাইট না করে, ক্যাপিটাল আপনারই তো ক্যাপিটাল, সেটাকে আপনি না নিয়ে গিয়ে আবারও দেশে বিনিয়োগ করুন। বিনিয়োগের যে পরিবেশ সেটা যদি যথাযথ পরিমাণে থাকে তাহলে ক্যাপিটাল ফ্লাইটটা কমে। আমাদের সময়ে বিনিয়োগের কি পরিবেশ ছিল আর বর্তমানে কি বিনিয়োগের পরিবেশ আছে সেটা একটু আপনি নিজেই যাচাই করে দেখুন। জি, বর্তমানে বিনিয়োগ আসছে না, এই বিষয়টিও মানে এই বিষয়টিও আমরা স্পষ্ট হই যে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার কথা বলা হয় যে এই কারণে বর্তমানে বিনিয়োগ একদমই শূন্যের কোটায় চলে আসছে। একটা বিষয় একটু বলতে চাই, তারপরে যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে আমি শেষ করবো, যে এসালমের মালিকানাধীন যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলোই আসলে এখন বিশেষ খারাপ অবস্থায় আছে। সেগুলোকেই বিশেষ ঝুঁকিপূর্ণ, মানে কতগুলো ব্যাংকের তালিকা করা হচ্ছে, 5টি 12টি অতি ঝুঁকিপূর্ণ এরকম, বা দেউলিয়া হবার পথে এরকম ভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। তার মালিকানাধীন ব্যাংকগুলোই বিশেষ করে সবগুলো ব্যাংকেরই অবস্থা খারাপ হয়ে গেল কেন? সেটি কি কোনো ব্যাখ্যা আপনাদের সরকারের সময় পেয়েছিলেন? অনেকে তো বলেন যে ইসলামী ব্যাংকও নাকি তার মালিকানাধীন ছিল। আমি ঠিক তার কর্পোরেট যে স্ট্রাকচার বা মালিকানার ব্যাপারে তো আমি তো অর্থ মন্ত্রণালয়েও ছিলাম না, বা আমি মানে এসালমের মুখপাত্রও নেই, সেক্ষেত্রে আমার তো মন্তব্য করা সেটা যাবে না। তো ইসলামী ব্যাংক তো ঠিকই চলছে। অনেকে বলছিল যে এবি ব্যাংক, বিএনপির যে মোর্শেদ খান সাহেবের যে ব্যাংক, সেটা খুব দুরবস্থার মধ্যে ছিল, সেটা তো কখনো আমি বন্ধ হতে দেখিনি। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় যে বর্তমান ক্রাইসিস, সেই ক্রাইসিসটার জন্য সরাসরি দায়ী হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পলিসি মেকাররা, সরাসরি দায়ী। তারা এসেই সিদ্ধান্ত নিলেন কন্ট্রাকশনারি অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি নেবেন। কেন নেবেন? আইএমএফ তাদেরকে সেই অব্লিগেশনটা ধরিয়ে দিয়েছে। আইএমএফ লোনের শর্ত হিসেবে তারা কোনো ব্যাংকে আর লেন্ডিং করবেন না। তো ব্যাংকগুলো তো ক্রাইসিসের মধ্যেই পড়বে। আর এই যে নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো সবগুলোই ক্রাইসিসের মধ্যে পড়েছে, কারণ তাদের আমানতের সংখ্যা সেভাবে কম। ডিটেইল ডিসকাশন করার জন্য আমার ডাটা লাগবে, সেই ডাটা নিয়ে আমি আপনার সাথে বসতে চাই। এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আসলে আপনি যদি আমাকে প্রশ্নগুলো সুনির্দিষ্টভাবে আগে থেকে দিয়ে দিতেন, যে অ্যাম্বুশ স্টাইলে আসলে কথাবার্তা বললে বা কনফ্রন্টেশনালি কনভারসেশন করলে এখানে কোনো ধরনের উত্তর কারো কাছ থেকে পাওয়া খুব কঠিন। অনেক ধন্যবাদ। সেটি আসলে একটু সেমিনার স্টাইল হয়ে যেত, মানে আপনার কথার প্রেক্ষিতে প্রশ্ন করে এই যে সব প্রশ্ন করবো সেটি আমারও আসলে প্রিপারেশনের মধ্যে ছিল না। আমি আপনাকে আগেও বলেছি যে কনফ্রন্টেশনাল টক শো, আমরা টক শো অনেক দেখেছি, বাট কনফ্রন্টেশনাল টক শো করে তো কোনো উত্তর আসবে না। কথার উপরে যদি আমি শুধু কথা বলতে থাকি আর প্রশ্ন করতে থাকি এবং শুধু এটার একটা উত্তেজনাপূর্ণ সেন্সেশনাল কনভারসেশন হয়, তাহলে তো কোনো উত্তর আমরা কেউ পাবো না। আমার মনে হয় খুব কনফ্রন্টেশন বা খুব সেন্সেশনাল কথাবার্তা না হলেও আপনার কাছে যথেষ্ট তথ্য বা যতটুকু সম্ভব এই মুহূর্তে দেয়া আপনি সেগুলো দিয়েছেন, এবং সেগুলো নিশ্চয়ই আমার দর্শকরাও বিবেচনা করবেন। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেছেন, আমিও যতটা সম্ভব প্রশ্ন করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ জনাব মহিবুল হাসান চৌধুরী।